আমার বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল অনার্স ব্রোজ। আজকে আমাদের আলোচ্য বিষয় থাকবে একটি কবিতা। কবিতার নাম ওড টু এ নাইটিঙ্গেল। ওড টু এ নাইটিঙ্গেল, রিটেন বাই জন কিটস। জন কিটস এই কবিতাটি লিখেছিলেন 1819, আর জন কিটস মারা যান 1821। 25-26 বছর বয়সে তিনি 54টি কবিতা লেখেন। তার লেখার সময়কাল ছিল 5 বছর। যাই হোক, আমাদের একটি কথা মনে রাখতে হবে যে এখানে যে বলা হয়েছে কবিতার নাম ওড টু এ নাইটিঙ্গেল, তাহলে কি নাইটিঙ্গেল নিয়েই কবিতা? বিষয়টি কিন্তু তা নয়, বিষয়টি অন্য কিছু। তবে হ্যাঁ, নাইটিঙ্গেলের সুমধুর গান, তার গান শুনে অন্য জগৎ তৈরি করা বা অন্য জগতে চলে যাওয়া ক্ষণিকের জন্য, সেসব ঠিক আছে, কিন্তু মূলত যে নাইটিঙ্গেল নিয়ে কবিতা তা কিন্তু নয়। তাহলে কি বিষয়? আমরা শুনতে থাকি, পেয়ে যাব। যাই হোক, এই রোমান্টিক কবি জন কিটস একটা কথা বলতেন, আই ক্যান হিয়ার নেচার, আমি প্রকৃতিকে শুনতে পারি, অর্থাৎ প্রকৃতির গান শুনতে পারি, গুঞ্জন শুনতে পারি, কথা শুনতে পারি। আই ক্যান হিয়ার নেচার, আই ফিল নেচার, প্রকৃতিকে অনুভব করতে পারি। অ্যান্ড আই ক্যান টাচ নেচার, আমি প্রকৃতিকে স্পর্শও করতে পারি। তার মানে এর দ্বারাই প্রমাণ হয় তিনি প্রকৃতির প্রতি, প্রকৃতির উপকরণের প্রতি কতটা সংবেদনশীল ছিলেন। যাই হোক, প্রকৃতির প্রতি সংবেদন আর ভালোবাসা রেখেই, মন তৈরি করেই সেই দৃষ্টিভঙ্গিতে আমরা ওড টু নাইটিঙ্গেল পড়তে শুরু করি। তাহলে হয়তো কবিতাটার অন্তর্নিহিত অর্থের কাছাকাছি যাওয়া যাবে। বলা হয় ইংরেজি সাহিত্যে এই কবিতাটি একটি সুন্দরতম গীতি কবিতা। আর এই কবিতায় রয়েছে কবির কাল্পনিক চিন্তা বা কাল্পনিক শক্তির বড় প্রকাশ। এই কবিতায় প্রতীকী রূপে যে ব্যবহার করা হয়েছে সেটা হলো সিম্বল অফ নাইটিঙ্গেল টু রিপ্রেজেন্ট ইমমর্টালিটি। নাইটিঙ্গেলকে যেন অমর, চিরস্থায়ী, অর্থাৎ নাইটিঙ্গেলের গানকে অমর মনে করেছেন, চিরস্থায়ী মনে করেছেন। দেখব কিভাবে। যাই হোক, তাহলে এই নাইটিঙ্গেল গানের দ্বারা একটা অমরত্বের প্রকাশ তিনি করতে চেয়েছেন। কবি ভাবতেন নাইটিঙ্গেল বা পাপিয়া পাখি বা বুলবুল পাখি সুমধুর গান, সেই সুন্দর সুমধুর গানের মাধ্যমে বেঁচে থাকা যায়। সেই গানের মধ্যে প্রাণের পরশ রয়েছে, একটা সুখের পরিবেশ তৈরি করে এই গান। বিষয়টা অনুভবের। তার গানটাকে এইভাবে মনে হয়েছে, স্বর্গীয় মনে হয়েছে, অমর মনে হয়েছে, কবি মনে করতে পেরেছেন।
যে প্রকৃতিকেই ভালোবাসে না, প্রকৃতির উপকরণকেই ভালোবাসে না, তার তো এর কাছাকাছি যাওয়ার কোনো উপায় নেই। তাই আমাদের অনুভব রাখতে হবে যে প্রকৃতিকে আমরা কতটা ভালোবাসি, তার উপকরণকে কতটা ভালোবাসি, তার কতটা কাছাকাছি যেতে পারি, আর তার দ্বারা, প্রকৃতির উপকরণের দ্বারা আমাদের কি পরিবর্তন হতে পারে কি পারে না, এই তো বিষয়। যাই হোক, কবি আশা করেছেন নাইটেঙ্গেলের অমর জগতে তিনি যুক্ত হতে পারলে খুব ভালো হতো। He wishes he could join the world of Nightingale to gain immortality. অর্থাৎ নাইটেঙ্গেল যেহেতু অমর, গানটা অমর, তাহলে আমি যদি নাইটেঙ্গেলের জগতে যুক্ত হতে পারি তাহলে স্বাভাবিকভাবেই আমি অমর। এই কথা বলার পিছনে কারণ ছিল। জন কিট যখন এই কবিতাটি লিখেন তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন সাংঘাতিকভাবে। কিরকম? কারণ কিছুদিন আগেই তার ছোট ভাই টম মারা গেছে টিউবারকিউলোসিস রোগে। তিনি ছোট ভাইকে যথেষ্ট সেবা যত্ন করার সময় এই সেম ডিজিজে তিনিও আক্রান্ত হয়ে পড়েন। অর্থাৎ কবি মনে করেছেন তার মৃত্যু আসন্ন। এমন একটা সময় যিনি ভাবতে পারেন, বোঝার ক্ষমতা আছে, তার মৃত্যু হবে। ছোট ভাই চলে গেল, মানসিক অবস্থাটা কেমন থাকতে পারে? এর মধ্যে আবার জন কিটসের প্রেমিকা ফ্যানি, সেও জীবন থেকে বিদায় নিয়েছে। তাহলে এই পরিস্থিতির মধ্যে তার মানসিক অবস্থাটা কি ছিল এটা অনুভব করতে হবে। আর এই অনুভবের উপর কিন্তু দাঁড়িয়ে থাকবে কবিতার বিষয়বস্তু। ছোট ভাই মারা গেল, যে ডিজিজে, যে রোগে, সেই রোগ জন কিটসের নিজের, তার প্রেমিকাও চলে গেছে। সার্বিকভাবে মানসিক অবস্থাটা কি? তাহলে আমাদের মানুষের কি হয়? আমরা যখন মানসিক অশান্তিতে থাকি আমরা সুখ খুঁজে বেড়াই, কোথায় আছে কোথায় আছে। তাহলে এমন একটা পরিস্থিতিতে, এই মানসিক পরিস্থিতিতে তিনি যখন সুমধুর গান শুনে ফেলেছেন, ওইটা চুম্বকের মতন আকর্ষণ করেছে যে তাহলে অমন জগৎ হওয়া চাই, যদি হতো তাহলে সুখের হতো, আমি তো ভালো পরিস্থিতিতে নেই। এই ছিল কিন্তু প্রেক্ষাপট। তাহলে এই কবিতার মূল বিষয় হলো মরণত্ব তো রয়েছে, অমরত্বের আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা পেয়ে গেছি না, আকাঙ্ক্ষা, অমরত্বর যে আকাঙ্ক্ষা সেটা তার মনের মধ্যে আছে, এবং সঙ্গে আছে কাব্যিক কল্পনা। যাই হোক, কিটস মৃত্যুকে এই সময়ে দুই দিকে উপস্থাপনা করেছেন, নেতিবাচক আবার ইতিবাচক। অবাক কথা, মৃত্যুর নেতিবাচক তো আছেই, চলে যাওয়া, বিদায় হওয়া, শেষ হওয়া নেতিবাচক। মৃত্যু সব কিছু কেড়ে নিয়ে যায়, এ তো নেতিবাচক। ইতিবাচক কি? কবি মানসিকভাবে এত যন্ত্রণাগ্রস্ত ছিল
ছোট ভাই মরে যাওয়া, নিজের অসুস্থতা, প্রেমিকা চলে যাওয়া, এত ভারাক্রান্ত ছিল যে তিনি মৃত্যুর জগতে যেতে পারলে মুক্তি পেতেন। অতএব তিনি একটু ভেবেছেন যে মৃত্যুটার একটা পজিটিভ সাইড আছে, জড়তা, হতাশা, দুর্দশার থেকে মুক্তি পাওয়া যায়। কিন্তু না, এটাই মূল বক্তব্য নয়। তিনি একটা কথা ভেবেছেন যে মৃত্যুর একটা নেগেটিভ পজিটিভ দিক নাকি আছে, কিন্তু সেই বিষয়টা এই নয়, বা মানুষকে বলারও নয়, নিজে ভাববার নয় যে মৃত্যু কামনা। মৃত্যু সবসময়ই নেগেটিভ। তিনি ভারাক্রান্ত মনে, বিপর্যস্ত মনে এরকম চিন্তা করেছেন। মানুষ যেমন স্বাভাবিক বলে আমি মরে গেলে বেঁচে যেতাম, কথাটা কিন্তু তাই। তিনি পাঠককে বা কাউকে মরতেও বলেননি, এটা কোনো কথা নয়। তিনি একটা মনের একটা অনুভূতির মধ্যেই বলেছেন যে মুক্তি পাওয়া যেতে পারত, মানুষ যেমন বলে সেরকম। যাই হোক, একদিন বসন্তের সকালে, উনি তো অসুস্থ, ভাই চলে গেল, মন ভেঙে আছে, এমন একটা পরিস্থিতিতে এক বসন্তের সকালে জন কিটস পাম গাছের নিচে গিয়ে বসলেন। সেখানেই কবিতাটি লিখলেন। এটা কোথায় ছিল? এটা ছিল তার বন্ধু চার্লস ব্রাউনের বাগান বা বাড়িতে। সেখানে বসে তিনি ভারাক্রান্ত মন, বিষাক্ত মন হয়ে গেছে, তার জীবনটা বিষতুল্য হয়ে গেছে তার কাছে। এই সময় নাইটিঙ্গেলের গান তাকে এতটা আনন্দিত, অর্থাৎ কি না, মানুষ 7 দিন না খেয়ে থাকলে তারপর যদি খাবার পায় যা হয়, অর্থাৎ কি না, এত দুঃখে আছে, সেই দুঃখের মাঝে হঠাৎ করে এক নিমিষের জন্য দুঃখটা যেন চলে গেল তার ওই গান শুনে, ওর সুখ, ওর জগৎ অনুভব করে। এই নাইটিঙ্গেলের গান তাকে অন্য জগতে নিয়ে যায়, কল্পনার জগতে, দূর, বহুদূর নিয়ে যায়। তিনি পরম আনন্দ ফিল করেন, অর্থাৎ এত দুঃখের মধ্যেও এক নিমিষের জন্য হলেও তিনি যেন ওইসব ভুলে গেছেন, এবং ভুলে গেছেন মানে সম্পূর্ণরূপে ভুলে গেছেন। অর্থাৎ দুটো জিনিস একসঙ্গে মিশ্রিত হয়ে গেছে। একদিকে মনটা ভারাক্রান্ত, বিপর্যস্ত অবস্থা, তার সঙ্গে আবার একটা সুখের টাচ, অর্থাৎ আমার সার্বিক জীবন দুঃখের সঙ্গে অন্য পাশ থেকে আসা একটা সুন্দর জগৎ। তোমরা দুঃখের জগৎ আর সুন্দর জগৎ, সুখের জগৎ, দুটো একসঙ্গে মিশ্রিত হয়ে তার মনের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়ে গেছে। কেমন যেন হয়ে গেলেন একটা গান শুনেই। কবি মানসিক যন্ত্রণার মাঝেও সুখ অনুভব করেন, তার হৃদয় কেঁপে ওঠে, প্রাণ চঞ্চল হয়ে ওঠে, আর অনুভূতিটা আস্তে আস্তে নিথর হয়ে যায়, তন্দ্রা লেগে যায়, দুর্বল হয়ে যায়। তিনি যেন ক্লান্ত, দীর্ঘদিনের যন্ত্রণায়, অশান্তিতে তিনি তো দুর্বল, ক্লান্ত হয়েছেন, তার মধ্যে আবার সুখের ছোঁয়া, দুটো মিলে তিনি ক্লান্ত হয়ে গেছেন। তিনি মনে করছেন তিনি যেন হেমলক পান করেছেন, আফিম পান করেছেন, এটা নেশা হয়ে গেছে। বন্ধুরা ভাববে যে গান শুনলে নেশা হয়, হয় না? তুমি যখন ঢিংঢং গান শোনো তখন শরীর দোলে না? শরীর দোলে, প্রাণ চঞ্চল হয়। তাহলে হয় বাইরের কোনো এরকম বিষয় আমাদেরকে আন্দোলিত করে, মনকে পরিবর্তন করে, অর্থাৎ গান শুনে তার পরিস্থিতি, এই মিশ্রিত মানসিক অবস্থায় তার তন্দ্রা এসে গেছে, দুর্বল হয়ে গেছে, মনে করেছে যে আমি যেন
হেমলক নেশাগ্রস্ত, আফিম নেশাগ্রস্ত কিছু পান করেছি, কিংবা আমি নরকের সেই লিথি নদীতে ডুব দিয়েছি, যেখানে ডুব দিলে শরীর একদম দুর্বল হয়ে যায়, তন্দ্রা হয়ে যায়। তাহলে লক্ষ্য করা যাচ্ছে যে এই নাইটিঙ্গেলের গান অল্প সময়ের জন্য তার ভারাক্রান্ত পরিস্থিতির থেকে একটু হলেও অন্য জগতের নিয়ে যেতে পারছে, কল্পনার জগতে। সেটা কাল্পনিক সুখ হলেও নিয়ে যেতে পারছে, কল্পনা করতে, ভাবতে হবে। গান শুনে কবি মনে করেন তার ইচ্ছা করছে পৃথিবীর সব দুঃখ ভুলে অন্য কোথাও চলে যাই। এই অন্য কোথাও কেন? রোমান্টিক কবিদের মধ্যে একটা এসকেপিজম থাকে, পালিয়ে পালিয়ে ঘোরা। আমরা মানুষরা সবাই রোমান্টিক, আমাদের মধ্যেও এসকেপিজম আছে, পালিয়ে পালিয়ে ঘোরা। কোনো যন্ত্রণা হলেই ভালো লাগছে না, চলে যাই, এটা ভালো লাগছে না, ওইদিকে চলে যাই, নদীতে চলে যাই, বনে চলে যাই, বন্ধুর বাড়ি চলে যাই, সিনেমা দেখতে চলে যাই। এটা হালকা ভাবে এসকেপিজম। কবি ভেবেছেন অন্যরকম, এই জগতে আছি, দুঃখের জগতে আছি আমি। ভাইয়ের মৃত্যু, প্রেমিকার চলে যাওয়া, আমার মৃত্যু হবে, আমি অসুস্থ, আর কয়েকদিন বাঁচবো। আমার মন চাইছে এসকেপিজম, পালিয়ে যেতে। কোথায় পালিয়ে যেতে? এমন কোথাও পৃথিবীর, এমন কোথাও যেখানে সুখ দুঃখ কিচ্ছু থাকবে না। এ তো স্বাভাবিক, হতেই পারে। আর সেই রকম অবস্থায় কেউ নাই, পাখির সুন্দর ডাক। তাহলে সেটাই কানেকশন, সংযোগ হয়ে গেছে। তাহলে আমি নাইটিঙ্গেলের জগতে চলে যাই। কোথায় সেই জগৎ, কি সেই জগৎ? নাইটিঙ্গেলের জগৎ, চলে যাই। অর্থাৎ তিনি, তার মানে প্রমাণ হচ্ছে যে এই অবস্থায় জন কিস বাঁচতে, তার মানে একটা সুস্থ পরিস্থিতি চেয়েছিলেন, তিনি কিছু চেয়েছিলেন, তার ইচ্ছা হয়েছিল যে অন্ততপক্ষে এই পরিস্থিতি থেকে উঠে আসার। এই ছিল তার মানসিক অবস্থা। প্রকৃত অর্থে কবির মন তার মানসিক অবস্থায় বিকল্প শান্তির জায়গা খোঁজ করছিল, তাই তো। নাইটিঙ্গেলের গান মনটাকে সুখ দুঃখ মিশ্রিত এক অবস্থায় তৈরি করে দেয়। তিনি এখন পৃথিবী থেকে অন্য কোথাও মুক্তি পেতে চাইছেন, অপেক্ষাকৃত মুক্তি পেতে চাইছেন। আসলে এটা তার মনেরই প্রকাশ, এটা তার মনেরই প্রকাশ। আমাদের মন খারাপ থাকলে হঠাৎ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, কেউ বাঁশির সুর কানে আসে, স্বাভাবিকভাবে মনটা পুলকিত হয়ে যায়। তো স্বাভাবিক, হয়তো আজকে মন ভালো লাগছে না, একটা রবীন্দ্রসঙ্গীত গান শুনে নিলাম, হয়তো পরিবর্তন, হয়তো অন্য জগতে চলে যাই। তো যখন রবীন্দ্রসঙ্গীতটা শুনি তখন কোথায়? আমি তো ঘরে থাকছি না। গুরুজি কোথায় নিয়ে গেছে, কোন চিন্তায় নিয়ে গেছে, সেখানে চলে যাই। ক্ষণিকের জন্য কল্পনায় আমি সেই জগতে চলে যাই, অর্থাৎ আমার দুঃখটা থাকে না তখন। এই তো বিষয় ছিল। তাহলে কবির একটি বৈশিষ্ট্য ছিল এসকেপিজম। এটা কবির বৈশিষ্ট্য নয়, জগতের সব মানুষেরই এসকেপিজম। সে পালিয়ে পালিয়ে ঘুরতে চায়। সে বাচ্চা ছেলেরা কাজ থেকে পালিয়ে ঘুরতে চায়, সেটা অন্য জিনিস, সেটাও একটা এসকেপিজম। বিষয়টা তা নয়। মানুষের যন্ত্রণা, মানুষের দুঃখ, মানুষের হতাশা, বিপর্যয় হলে পরে সে একটু নিজের থেকে একটু পালিয়ে ঘুরতে চায়, যে কোথাও এর থেকে বেটার কিছু পাওয়া যায় কিনা। যাই হোক, অর্থাৎ মন সর্বদা হতাশ থেকে দূরে কোথাও পলায়ন করতে চায়, অধিকতর ভালো কিছু পেতে বা দুঃখ ভুলে যেতে। কবি এবার পৃথিবী থেকে বিদায় নিয়ে মুক্ত হতে চান। তিনি ভাবেন পৃথিবীর সমস্যা থেকে বিদায় নেওয়ার, তিনি শান্তি চান। মুক্তি চান বলে তিনি মরে যেতে চাইছেন এমন কথাও তিনি ডাইরেক্ট বলবেন কেন? মোট কথা তিনি শান্তি চাচ্ছেন, এই পরিস্থিতির থেকে তিনি শান্তি চাচ্ছেন, এটুকু বিষয়। শেষে কবি সেই রকম
রেশটা ধীরে ধীরে কেটে যায়। ওই যে তন্দ্রা তন্দ্রা ভাব কেটে গেছে, হঠাৎ তন্দ্রা ভেঙে গেছে, কারণ গানটি ক্রমশ দূরে চলে গেছে। কবি এবার বুঝতে চাইছেন তিনি ঘুমন্ত না জাগ্রত, আমি কোথায় ছিলাম। স্বাভাবিক, আমার মন দুঃখ ছিল খুব, তখন আমি রবীন্দ্রসঙ্গীত শুনতে শুরু করেছি। এবার দুঃখটা মনে ছিল, তবু আমি একটু অন্য জগতে চলে গিয়েছিলাম। এবার রবীন্দ্রসঙ্গীতটা শেষ হয়ে গেছে, ক্যাসেটটা বন্ধ হয়ে গেছে, আমি আবার সেই পুরনো জগতে চলে এসেছি, দুঃখের জগতে। তো স্বাভাবিক। তাহলে যেটা পরিষ্কার শোনা গেল, এই তো ছিল আমাদের কবিতা, যে ভারাক্রান্ত মনে, যন্ত্রণাগ্রস্ত মনে, হতাশাগ্রস্ত মনে, বিপর্যস্ত মনে যখন ছোট ভাইটি মারা যায়, নিজেও অসুস্থ, প্রেমিকাও চলে গেছে, নিজে অসুস্থ বলতে তিনি মারা যাবেন এরকম সংকেত আছে, সেই অবস্থায় তিনি পথ খুঁজছিলেন, মুক্তি খুঁজছিলেন, শান্তি খোঁজ করছিলেন, কিন্তু কোথাও তিনি খুঁজে পাচ্ছেন না। এমন সময় হঠাৎ করে চার্লস ব্রাউনের বাড়িতে বসে যখন সেই নাইটেঙ্গেল পাখির গান শুনতে পেল, এত মধুর লাগলো। স্বাভাবিক, আমি বেশি ক্ষুধার্ত থাকলে আমার খাওয়াটা বেশি ভালো লাগবেই, আমি বেশি হতাশায় থাকলে আমাকে কেউ একটু সাহায্য করলে আমি তার প্রতি বেশি ভালো লাগবেই। অর্থাৎ যে জিনিসটা আমার কিছুই নেই সেই জিনিসটা এসে গেছে। অর্থাৎ নাইটেঙ্গেলের গান শুনে তিনি একটা কাল্পনিক সুখের জগৎ তৈরি করেছেন, তাকে অমর জগৎ বলেছেন। যদি অমন হওয়া যেত, যেমন অমন ওই নাইটেঙ্গেল গানের অত সুন্দর একটা জগৎ পাওয়া যেত, ক্ষণিকের জন্য এরকম একটা চেঞ্জ তার মধ্যে এসেছিল। কিন্তু যখন নাইটেঙ্গেল চলে গেল, তন্দ্রা চলে গেল, তিনি আবার সেই জগতেই চলে আসলেন। এই তো ছিল কবিতা। তাহলে ওড টু নাইটেঙ্গেল একটি ব্যক্তিগত কবিতা। খুব সুন্দরভাবে মনে রাখতে হবে কথাটা, ব্যক্তিগত কবিতা, কিন্তু পার্সোনাল, ব্যক্তিগত কবিতা। কারণ জন কিটসের ব্যক্তিগত সমস্যা, তার ভাইয়ের মৃত্যু ইত্যাদি তার ব্যক্তিগত সমস্যা, আবার ব্যক্তিগতভাবে সে শুনেছে, ব্যক্তিগতভাবে কল্পনা করে জগৎ তৈরি করেছে, ব্যক্তিগতভাবে তিনি পালিয়ে যেতে চান। সমস্ত পাঠককে বলেন নাই যে আপনারা পালিয়ে যান, সবাই। কিটসের জীবনে মানসিক অশান্তি এবং মেন্টাল যে কনফ্লিক্ট, মানসিক যে দ্বন্দ্ব হয়েছিল, যেন সকল মানুষের মনের একটি দ্বন্দ্বমূলক প্রতিচ্ছবি বলেছে। এসকেপিজমের যখন কথাটা এসেছে তখন মনে হয়েছে পালিয়ে পালিয়ে ঘোরা, উনি পালিয়ে পালিয়ে নাইটেঙ্গেলের জগতে চলে যেতে চাইছেন। তো এইরকম একটা মানুষ সবসময় একটা না একটা জগতে চলে যেতে চায়, কিন্তু হয়ে ওঠে না। যেখানে সেখানেই পাথর বসে আছে, কিন্তু পাথরের মন ঘুরতে থাকে, চলে যাই। এখানে প্রকাশ পেয়েছে মানসিক যন্ত্রণা, আচরণের পরিবর্তন তো হবেই। মানসিক যন্ত্রণা যদি হয়, সে জন কিটস কেন, সে তো রক্ত মাংসের মানুষ, সবারই আচরণের পরিবর্তন হবে, তো যন্ত্রণার বহিঃপ্রকাশ হবে। তো মনে যন্ত্রণা হয়েছে অথচ বহিঃপ্রকাশ হবে না, এটা কি করে হয়? কিছু কিছু প্রতিফলন কেন পড়বে না, পড়বেই তো। ছোট ভাইয়ের খেলনা বড় ভাই নিয়ে গেছে, মনে যন্ত্রণা হয়েছে, বড় ভাইকে আশ্রয় দেবে না? আচরণ আসবে না? আসবে। অনুভবের তীব্রতা, অনুভব, কবিতাটা সম্পূর্ণ অনুভবের জগতে চলে যেতে হবে, এই জগতে আসতে হবে, নাইটেঙ্গেলের জগতে আসতে হবে, কথার জগতে আসতে হবে, তবেই কবিতাটা বোঝা যাবে। মৃত্যুর আকাঙ্ক্ষাও করেছেন, আলতো মনে করেছেন। পাঠকদের বলেন নাই মৃত্যুর আকাঙ্ক্ষা করো, সবাই এরকম কিছু না। এটা ক্ষণিকে মানুষ যেমন বলে চলে যেতাম, ব্যাপারটা এরকম, এটা একটা কথার কথা। এই ওড টু নাইটেঙ্গেল কবিতার মাধ্যমে কবি প্রকাশ করতে চেয়েছেন বাস্তব পৃথিবী থেকে কল্পনার জগতে সুখ সুমধুর। এ তো স্বাভাবিক, বাস্তব জগতের থেকে কল্পনার জগৎ মধুর তো হবেই। আমি যদি আজকে মুখ্যমন্ত্রী হতাম,
আমি যদি আজকে প্রধানমন্ত্রী হতাম, এই যে হতাম কল্পনায় তো সুখের হবেই। তো জন কৃষ্ণ ভাবছেন যে আমি যদি এইরকম পেতাম ইত্যাদি। তাহলে এটা ছিল কবির শান্তিপূর্ণ জগতের কল্পনা। যাই হোক, নাইটেঙ্গেল অমর গানের মাধ্যমে কবি মুক্ত হতে চাইছেন, এটাই ছিল মূল কথা। এখানে নেচার বিষয়ে কথা আছে, ইমোশন আছে, এস্কেমিজম আছে, মেলাঙ্কলি করুণ বিষয় আছে, মরালিটি তো আছে, ইমেজারি কল্পনা আছে, এই সমস্ত বিষয় ছিল। তাহলে এই অনুভবের কবিতাটি ছিল আমাদের আজকে ওড টু নাইটেঙ্গেল। পরিষ্কার করে বোঝা গেল ওড টু নাইটেঙ্গেল একটা জন কিটসের মানসিক একটা পরিস্থিতি। সেই মানসিক পরিস্থিতির বিপর্যয়ের সময় নাইটেঙ্গেলের গান শুনতে পারে, তখন মনে হয় আমি ওই সুখের জগতে পালিয়ে যাব, এসকেপিজম করব। কিন্তু যখন তন্দ্রা ভেঙে গেল আবার সেই জগতে চলে আসলো। সার্বিক মানুষের এরকম হয়, এরকম একটা বিষয় ক্ষণিকের জন্য একটা কল্পনার জগৎ তৈরি হয়, আর তারপরেই আবার যা আছে তাই হয়ে যায়। এরকম একটি কবিতা, ওড টু এ নাইটেঙ্গেল, রিটেন বাই জন কিটস। থ্যাংক ইউ বন্ধুরা।